মানুষের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে যে কোনো সমস্যা সহজেই কাটিয়ে ওঠা যায়। অনেক সময় ভালোবাসা থাকলেও শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আজকে এমনই একটা অদ্ভুত ভালোবাসার গল্প শুনবো আমরা। গল্পটা 2024 সালে মুক্তি পাওয়া সাউথ ইন্ডিয়ান মুভি ডিয়ারের। গল্পটাতে সংসার জীবনের একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। তবে তার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, গল্পের মেইন কাপলের কোনো সন্তান ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে সে কি ছেলে ছিল নাকি মেয়ে। ভিডিওর মধ্যেই উত্তর পাওয়া যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। গত ভিডিওর কুইজের বিজয়ী হয়েছেন ইনি। আপনি দয়া করে আপনার তথ্য সহকারে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আপনার পুরস্কারটা বুঝে নিন। ফেসবুক পেজের লিংক পিন কমেন্ট করে দেওয়া আছে। আপনাদের জন্য আমরা অলমোস্ট প্রত্যেকটা গল্পেই একটা করে কুইজ রাখার চেষ্টা করব। গল্পের শুরুতেই আমরা শ্রাবণ নামের একটা লোককে দেখতে পাই। সে তার ওয়াইফ কল্পনা, ছোট ভাই অর্জুন আর তার মায়ের সাথে থাকতো। তবে কল্পনার সাথে শ্রাবণের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। সে কল্পনাকে ওয়াইফের মতো নয়, বরং একটা কাজের লোকের মতো ট্রিট করতো। বিষয়টা কল্পনার ভালো না লাগলেও সে চুপচাপ সবকিছু সহ্য করে নিত। এদিকে আমরা দীপু নামের একটা মেয়েকে দেখতে পাই। দীপুর মা একদিন তার বাবার সাথে এটা নিয়ে ঝগড়া করছিল যে দীপুর অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তার বিয়ে হচ্ছে না। আসলে দীপুকে এখন পর্যন্ত অনেক ছেলেই দেখতে এসেছে আর তাদের মধ্যে অনেকেই তাকে পছন্দও করেছে, কিন্তু দীপু প্রথম দেখাতেই ছেলেদেরকে তার সমস্যার ব্যাপারে জানিয়ে দিত। তার সমস্যাটা হলো সে রাতের বেলায় ঘুমের ঘোরে জোরে জোরে নাক ডাকতো। সেটা শুনে কেউ আর দীপুকে বিয়ে করতে রাজি হয় না। একটা সময় দীপুর জন্য অর্জুনের প্রপোজাল আনা হয়, কিন্তু অর্জুন বিয়ে করতে রাজি ছিল না। সে মূলত একটা বড় নিউজ কোম্পানিতে চাকরি করত আর তার ইচ্ছা ছিল সে প্রমোশন পেয়ে ভালো একটা পজিশনে যাওয়ার পর বিয়ে করবে, কিন্তু তার পরিবারের লোক তাতে রাজি হয় না। তখন অর্জুন বাধ্য হয়ে মেয়ে দেখতে চলে যায়। সেখানে দীপুকে দেখে অর্জুন আর তার দিক থেকে নজর ফেরাতে পারে না। প্রথম দেখাতেই দীপুকে ভালো লেগে যায় তার, কিন্তু অর্জুনের সামনে যাওয়ার আগেই দীপুর মা তাকে সাবধান করে দেয় যে সে যেন কোনোভাবেই তার নাক ডাকার বিষয়টা অর্জুনকে না জানায়। দীপু তখন তার মায়ের কথা মতো অর্জুনকে কিছুই জানায় না। এরপর তাদের দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয় আর তারা দুজনেই দুজনকে পছন্দ করে। তার কিছুদিন পর খুব ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়। বাসর রাতে দীপু অর্জুনকে সত্যিটা জানিয়ে দিতে চায়, কিন্তু সে কিছু বলার আগেই অর্জুন বলে, আমার তোমাকে একটা কথা বলার আছে। তখন দীপু বলে ওঠে, আমারও তোমাকে কিছু বলার আছে। কিন্তু অর্জুন তাকে থামিয়ে দিয়ে নিজেই বলতে শুরু করে যে তার ঘুম অনেক হালকা, একটু শব্দ হলেই তার ঘুম ভেঙে যায়। তাই সে দীপুকে একটু সাবধান থাকতে বলে যাতে কোনো শব্দ না হয়। সেটা শুনে দীপুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে আর কিছুই বলার সুযোগ পায় না। এরপর সে তার মাকে ফোন করে বকাঝকা করতে শুরু করে। সে বলে, তোমার কারণেই আমি বিয়ের আগে অর্জুনকে কিচ্ছু জানাইনি, এখন তারই ফল ভোগ করতে হচ্ছে আমাকে। আজকে রাতেই তো সে জেনে যাবে আমি খুব জোরে জোরে নাক ডাকি, তখন কি হবে? তখন দীপুর মা তাকে একটা আইডিয়া দেয়। সে বলে, তুমি একটা কাজ করো, অর্জুন যখন ঘুমাবে তখন তুমি জেগে থাকো, আর দিনে যখন অর্জুন অফিসে থাকবে তখন তুমি ঘুমিয়ে নিও। দীপুর কাছে তার আইডিয়াটা খুব ভালো লাগে, তাই সে ওই পুরো রাত জেগে থাকার সিদ্ধান্ত নেয় আর অর্জুন ঘুমিয়ে পড়ে। দীপু অনেক রাত পর্যন্ত রুমের ভেতর পায়চারি করতে থাকে, কিন্তু রাত 3টার দিকে হঠাৎ তার ঘুম চলে আসে। তখন ঘুমের ঘোরে দীপু জোরে জোরে নাক ডাকতে শুরু করে। সেই শব্দে অর্জুনের ঘুম ভেঙে যায়, কিন্তু সে দীপুকে কিছুই বলে না। পরদিন দীপুর মা তার সাথে দেখা করতে আসে। এসে বলে, তোমরা দুজন যখন হানিমুনে যাবে তখন সুযোগ বুঝে অর্জুনকে সত্যিটা জানিয়ে দিও, কারণ আজ নয় তো কাল সে তো সত্যিটা জেনেই যাবে। বেড়াতে গেলে তখন তার মুড ভালো থাকবে, তখন হয়তো তোমার সমস্যাটা তার কাছে বড় মনে হবে না। পরদিন অর্জুন আর দীপু হানিমুনের জন্য রওনা হয়। সেখানে গিয়ে তারা একটা সুন্দর হোটেলে ওঠে। তারপর অর্জুন গিয়ে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করে, রুমের দরজাগুলো সাউন্ড প্রুফ তো? সেটা শুনে হোটেলের ম্যানেজার মুচকি হেসে বলে, জি স্যার, আপনি ভেতরে যাই করেন না কেন, বাইরে কোনো সাউন্ড আসবে না। আসলে অর্জুন দীপুর নাক ডাকার সমস্যাটার জন্যই এই কথাটা জিজ্ঞেস করেছিল, যাতে নাক ডাকার শব্দের কারণে তার অপমানের মুখে না পড়তে হয়, কিন্তু ম্যানেজার তো অন্য কিছুই ভেবে নিয়েছিল। যাই হোক, হানিমুনে যাওয়ার পর থেকেই দীপু অর্জুনকে তার সমস্যাটার বিষয়ে জানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কারণে কথাটা বলা হয় না। সেই রাতে অর্জুন ওয়াশরুমে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এতে তার নাকে আঘাত লাগে নিয়ে তারা দুজনেই ভীষণ চিন্তায় পড়ে যায়।
তাই আর দীপু সেদিন কিছুই অর্জুনকে জানাতে পারে না। দীপু সুযোগ বুঝে অর্জুনকে সত্যিটা জানিয়ে দেয় আর তার কাছে ক্ষমাও চায়, কারণ সে বিয়ের আগে এই বিষয়টা তাকে জানায়নি। দীপু তাকে এটাও জানায় যে সে তার সমস্যার জন্য অনেক ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তখন অর্জুন বলে, সমস্যা নেই, আমরা দুজন মিলে ম্যানেজ করে নেব। তার কথা শুনে দীপু একটু স্বস্তি পায়। এরপর তারা দুজন অনেক গল্প করে। সেখানে অর্জুন দীপুকে জানায় যে এবিটিভি নামের একটা বড় নিউজ চ্যানেলে তার কাজ করার স্বপ্ন। সেখানে যেতে পারলে তার নাম, যশ, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। হানিমুন থেকে ফিরে অর্জুন তার এক ডক্টর ফ্রেন্ডকে ফোন করে দীপুর সমস্যাটা জানায় আর তার কাছে এর সলিউশন জানতে চায়। তখন তার ফ্রেন্ড তাকে জানায় এই রোগের কোনো ওষুধ নেই। সে বলে, তুমি চিন্তা করো না, ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেটা শুনে অর্জুন রেগে আগুন হয়ে যায়। যেখানে সামান্য শব্দেই তার ঘুম ভেঙে যায়, সেখানে এত জোরে নাক ডাকার শব্দের সাথে অ্যাডজাস্ট করার তো প্রশ্নই ওঠে না। এদিকে তার মাথায় এই চিন্তাও ঘুরপাক খাচ্ছিল যে সে যদি রাতে ঠিকঠাক ঘুমোতে না পারে তাহলে পরদিন অফিসে গিয়েও সে কাজ করতে পারবে না। এটা নিয়ে দীপুর সাথে অর্জুনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। তখন দীপু তাকে একটা আইডিয়া দেয় যে তাদের মধ্যে একদিন দীপু ঘুমাবে, সেদিন অর্জুন জেগে থাকবে, আর তার পরদিন অর্জুন ঘুমাবে আর দীপু জেগে থাকবে। অর্জুনের কাছে তার আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সে রাজি হয়ে যায়। পরদিন থেকে তারা দুজনে এক রাত করে ঘুমোতে শুরু করে। কিন্তু এখানেই বাধে আরেক বিপত্তি। ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে অর্জুন অফিসে গিয়েও ঠিকঠাক অ্যাক্টিভ থাকতে পারছিল না। এতে তার চাকরির ওপরেও অনেক প্রভাব পড়ছিল। একদিন দীপু অর্জুনকে বলে, আচ্ছা, আমার রোগের তো কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু তোমার ঘুমের তো ট্রিটমেন্ট করা যেতে পারে। আমার মনে হয় তুমি কোনো টেনশনে থাকো, তাই তোমার ঘুম এত হালকা। তোমার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত, এতে তোমার টেনশন দূর হবে আর তুমি ভালোভাবে ঘুমাতে পারবে। তার কথা শুনে অর্জুন রেগে গিয়ে বলে, আমাকে কি তোমার পাগল মনে হয়? আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব না। তখন দীপু আর কথা বাড়ায় না। এরপর একদিন অর্জুন এবিটিভিতে ইন্টারভিউ দিতে যায়। সেটা তার স্বপ্নের চাকরি ছিল, তাই অর্জুন সেদিন বেশ নার্ভাস ছিল। কিন্তু সৌভাগ্যবশত তার চাকরিটা হয়ে যায়। বাড়িতে ফিরে যখন সে খবরটা সবাইকে জানায় তখন সবাই ভীষণ খুশি হয়, কিন্তু অর্জুনের মুখে কোনো হাসি ছিল না। সেটা দেখে অর্জুনের মা বুঝতে পারে যে অর্জুন আর দীপুর মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে। তাই অর্জুনের মা দীপুকে গিয়ে বোঝায় যে স্বামী স্ত্রীর মধ্যে তো সমস্যা হতেই পারে, সেটা দ্রুত সমাধান করে নেওয়া উচিত, না হলে অশান্তি আরো বাড়বে। দীপু তখন চুপচাপ তার কথা শুনে যায়। এরপর একদিন অর্জুন অফিসে যাওয়ার পর জানতে পারে যে তাকে একজন বড় পলিটিশিয়ানের ইন্টারভিউ নিতে হবে। সেটা শুনে অর্জুন ভীষণ খুশি হয়। সে ফোন করে তার বাড়ির সবাইকে জানায় যে সে একজন মন্ত্রীর ইন্টারভিউ নিতে যাচ্ছে। তাই সেদিন সে সবাইকে তার ইন্টারভিউ দেখতে বলে। সে দীপুকেও আলাদাভাবে ফোন করে বিষয়টা জানায়। সেটা শুনে দীপু বলে, ইস, আমি যদি জানতাম আজকে তোমার এত বড় দিন, তাহলে তোমাকে রাতে ঘুমোতে দিতাম। সেখান থেকে আমরা বুঝতে পারি যে গতদিন দীপুর ঘুমানোর দিন ছিল, তাই অর্জুন সারা রাত জেগে কাটিয়েছে। তবুও অর্জুন বলে, তুমি চিন্তা করো না, আজকের ইন্টারভিউটা ভালোভাবে শেষ করে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাব, যাতে আমার ঘুম ভালো হয়। এরপর অর্জুন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর সেই মন্ত্রীর ইন্টারভিউ শুরু হয়, আর অর্জুনের বাড়ির সবাই সেই ইন্টারভিউ দেখে হতবাক হয়ে যায়, কারণ ইন্টারভিউটা অর্জুন নয় বরং অন্য একজন নিচ্ছিল। এমন সময় আমরা দেখতে পাই অফিসের সবাই অর্জুনকে খোঁজাখুঁজি শুরু করেছে। খুঁজতে খুঁজতে একজন পিয়ন গিয়ে দেখে অর্জুন ওয়াশরুমের ভেতরেই ঘুমিয়ে পড়েছে। সে তৎক্ষণাৎ অর্জুনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। তখন অর্জুনকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করতে শুরু করে। এতে অর্জুন ভীষণ লজ্জায় পড়ে যায়। শুধু তাই নয়, এতে তার চাকরিটাও চলে যায়। তখন সে একটা বারে গিয়ে মদ খেতে শুরু করে। দীপু তখন অর্জুনকে খুঁজতে খুঁজতে সেই বারে চলে যায়, গিয়ে সেখানে তাকে সরিও বলে। তবে অর্জুন তখন তার উপর অনেক রেগেছিল, তাই সে বলে, এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে আজে বাজে কিছু বলে বসতে পারি। দীপু তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অর্জুন তার কোনো কথাই শুনতে চায় না। একটা পর্যায়ে সে বলে বসে, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। সেটা শুনে দীপু অবাক হয়ে যায়। এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর অর্জুন দীপুকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে চলে যায়। সেখানে জজ তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তোমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাচ্ছ? তখন অর্জুন বলে, আমার ওয়াইফ নাক ডাকে তাই। সেটা শুনে জজ সহ কোর্টের সবাই হাসাহাসি করতে শুরু করে। স্বাভাবিকভাবেই নাক ডাকা তো কোনো ভ্যালিড রিজন হতে পারে না, তাই জজ প্রথমে দীপুকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? দীপু বলে, আমি অর্জুনের সাথে থাকতে চাই। তখন জজ অর্জুনকে বলে, তুমি আগে ডিভোর্সের জন্য একটা সঠিক কারণ খুঁজে বের করো, তারপর আমি বিষয়টা ভেবে দেখব। তখন অর্জুন বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কোর্ট থেকে বেরোনোর পর শ্রাবণ এসে অর্জুনকে বলে, তুমি দীপুকে ডিভোর্স দিও না, এটা অন্যায় হবে। কিন্তু অর্জুন তার কথা মানতে চায় না। তখন শ্রাবণ তার গালে কষে একটা চড় বসিয়ে দেয়। তখন অর্জুন রেগে গিয়ে সেখান থেকে চলে
চলে যায় আর তার এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। সেটা জানতে পেরে অর্জুনের মা সেখানে গিয়ে অর্জুনকে বোঝানোর চেষ্টা করে যে এই ছোট্ট একটা বিষয় নিয়ে বিয়ে ভেঙে দেওয়াটা মোটেও উচিত হবে না, কিন্তু অর্জুন তার মায়ের কথাও মানতে চায় না। এরপর সে এই ব্যাপারে উকিলের সাথে গিয়ে ডিসকাস করে। তখন উকিল তাকে বলে, তুমি যদি ডিভোর্স নিতেই চাও তাহলে তোমাকে তোমার ওয়াইফের সম্মতিতে ডিভোর্স নিতে হবে, না হলে ডিভোর্স নেওয়া সম্ভব হবে না। সেটা শুনে অর্জুন পরদিন দীপুর সাথে দেখা করতে যায়। দীপু তখন তার বাবার বাড়িতে চলে গিয়েছিল। সেখানে গিয়েও অর্জুন তাকে ডিভোর্সের কথা বলে। তখন দীপু তাকে জানায় যে সে প্রেগনেন্ট। সেটা শুনে অর্জুন ভীষণ খুশি হয়, কিন্তু ডিভোর্স দেওয়ার কথাটা তবুও তার মাথা থেকে বেরোয় না। সে বলে, ডিভোর্সের পর আমরা ভাগাভাগি করে আমাদের বাচ্চাকে মানুষ করব, কিছুদিন সে তোমার কাছে থাকবে আর কিছুদিন আমার কাছে। সেটা শুনে দীপু ভীষণ রেগে যায়, কারণ একটা বাচ্চার মেন্টাল হেলথ ভালো থাকার জন্য অবশ্যই বাবা মা দুজনের একসাথে থাকা জরুরি এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকা জরুরি। এরপর দীপু তার প্রেগনেন্সির বিষয়টা তার বাবা মাকে জানায়। সেই সাথে সে এটাও জানায় যে সে প্রেগনেন্ট জানার পরেও অর্জুন তাকে ডিভোর্স দিতে চায়। দীপু তখন বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। তখন তার বাবা বলে, তোমার যেটা ঠিক বলে মনে হয় তুমি সেটাই করো, আমি তোমার সাথে আছি। তখন দীপু সিদ্ধান্ত নেয় যে সে ওই বাচ্চাটা নষ্ট করে ফেলবে। তাই পরদিন সে হসপিটালে চলে যায় অ্যাবর্শন করানোর জন্য। সেই খবর পেয়ে অর্জুন ছুটে চলে যায় হসপিটালে। গিয়ে দীপুকে বোঝায় যে আমরা দুজন মিলে ভাগাভাগি করে বাচ্চাটাকে মানুষ করতে পারবো তো, তুমি এমন ডিসিশন কেন নিচ্ছ? তখন দীপু বলে, না, এটা মোটেও সম্ভব নয়। বাচ্চার জন্য বাবা মা দুজনের ভালোবাসাই প্রয়োজন আর তাদের একসাথে থাকাটা জরুরি, তাহলে এই বাচ্চাটা একটা ভালো পরিবেশে বড় হতে পারবে। কিন্তু অর্জুন তখনও তার কথা মানতে রাজি ছিল না। জিদ ধরে বসেছিল যে সে যেভাবেই হোক দীপুর থেকে আলাদা হবেই। শুনে দীপুর বাবাও অর্জুনের উপর খুব রেগে যায়। এরপর দীপু বলে, ঠিক আছে, তুমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো। এই কথা বলে দীপু আর তার বাবা ডাক্তারের সাথে দেখা করতে চলে যায়। এদিকে অর্জুনের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন সে সবাইকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু কেউ সেটা বুঝতে পারে না। অর্জুন তখন বাড়ির বাইরে ছিল। বাড়ি ফিরে মায়ের ওই অবস্থার কথা শুনে সে তৎক্ষণাৎ মায়ের কাছে চলে আসে। তখন অর্জুনের মা তাকেও কিছু একটা বলার চেষ্টা করে, তবে সে কিছু বলার আগেই তার হার্ট অ্যাটাক হয়ে যায়। তখন অর্জুনরা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। সেই খবর পেয়ে দীপুর পরিবারও অর্জুনের মাকে দেখার জন্য হসপিটালে চলে যায়, কিন্তু দীপু ততদিনে অলরেডি বাচ্চাটা অ্যাবর্ট করে ফেলেছে। তাই সেদিন অর্জুন লজ্জায় দীপুর সামনে দাঁড়াতে পারছিল না। তখন শ্রাবণের ওয়াইফ কল্পনা এসে দীপুকে একটা চিঠি দিয়ে বলে, দুদিন আগে এই চিঠিটা আমার শাশুড়ির কাছে এসেছিল, তারপরেই হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। দীপু তখন চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিটা অর্জুনের বাবা লিখেছিল। মূলত অর্জুন যখন অনেক ছোট ছিল তখন অর্জুনের বাবা তাকে ছেড়ে চলে যায়, কিন্তু এখন সে আবারও অর্জুনের মার জীবনে ফিরে আসতে চাইছিল। তবে এতদিন দূরে থাকার কারণে সে সাহস করে উঠতে পারছে না। আর এই বিষয়টাই অর্জুনের মা সবাইকে বলার চেষ্টা করছিল। চিঠিটা পড়ার পর দীপু অর্জুনের কাছে গিয়ে বলে, তুমি কি তোমার মাকে সুস্থ দেখতে চাও? অর্জুন অবাক হয়ে উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই। তখন দীপু বলে, তাহলে তোমাকে তোমার বাবাকে খুঁজে আনতে হবে, সে আসলেই তোমার মা সুস্থ হয়ে যাবে। কিন্তু অর্জুন দীপুর কথায় রাজি হয় না, কারণ অর্জুন তার বাবার উপর ভীষণ রেগেছিল। তবে পরবর্তীতে যখন সে তার মায়ের অবস্থা দেখে তখন সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর দীপুর সাথে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অর্জুনের বাবার দেওয়া সেই চিঠিতে একটা অ্যাড্রেস দেওয়া ছিল। তারা সেই অ্যাড্রেস অনুযায়ী সেখানে গিয়ে পৌঁছায়। তবে সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তারা একটা রিসর্ট বুক করে রাতটা সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে তারা ওই অ্যাড্রেসে গিয়ে দেখে সেটা একটা রেস্টুরেন্ট। সেখানে গিয়ে তারা অর্জুনের বাবার ছবি দেখিয়ে সবাইকে তার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখন দূর থেকে অর্জুনের বাবা সেটা লক্ষ্য করে তাদের সামনে এগিয়ে আসে। দীপু তাকে অর্জুনের মায়ের শরীরের অবস্থা জানায়। অন্যদিকে অর্জুন তার বাবাকে আজে বাজে কথা শোনাতে শুরু করে। তার এতদিনের জমানো রাগ সে ঢেলে দেয় তার বাবার ওপর, কিন্তু তার বাবা বিন্দু মাত্র রিয়াক্ট করে না, কারণ সে খুব ভালো করেই জানতো যে ভুলটা তার ছিল। সেই রাতে অর্জুন আর দীপু একসাথে খুব শান্তিতে ঘুমায়। অদ্ভুত ব্যাপার হলো সেদিন আর দীপুর নাক ডাকার আওয়াজে অর্জুনের কোনো সমস্যা হয় না। সেখান থেকে আমরা বুঝতে পারি যে অর্জুনের বাবার ওপর তার যে রাগটা ছিল সেটার কারণেই অর্জুন ঠিকভাবে ঘুমোতে পারছিল না। আর সেদিন যেহেতু তার ভেতরের রাগটা বেরিয়ে গেছে, তার বাবাকে আবারও ফিরে পেয়েছে, তাই সে সব চিন্তা ভুলে গিয়ে শান্তিতে ঘুমায়। পরদিন সকালে অর্জুনের বাবা অর্জুনের কাছে এসে ক্ষমা চায় আর তাকে অর্জুনের মায়ের কাছে নিয়ে যেতে বলে। তখন দীপুর কথায় অর্জুনও তার বাবাকে ক্ষমা করে দেয়। পর তারা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কেন যেন দীপুকে আবারও নতুন ভাবে ভালো লাগতে শুরু করে অর্জুনের। দীপুর প্রতি তার যে বিরক্তিটা ছিল সেটাও কেটে যায়। বাড়ি ফেরার পর অর্জুনের মা অর্জুনের বাবাকে দেখে ভীষণ খুশি হয়। শ্রাবণ এসে তার বাবাকে দেখে খুব রেগে যায়।
তাকে শ্রাবণ উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। তখন তার মা গিয়ে তাকে বাধা দেয়। সেটা দেখে শ্রাবণ বলে, তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? এই লোকটা তোমার জীবন নষ্ট করে দিয়েছে, তোমার সুখ শান্তি নষ্ট করে দিয়েছে। সেটা শুনে অর্জুনের মা রেগে গিয়ে তার গালে কষে একটা চড় মেরে দেয় আর বলে, আমার সুখের চিন্তা আছে তোমার? তুমি তো তোমার বউয়ের সুখের চিন্তাই করো না। কখনো ভেবে দেখেছো তোমার এই আচরণ তোমার বউ কিভাবে সহ্য করে? তুমি কখনো তাকে সম্মান দিয়েছো, ভালোবেসেছো? কথাগুলো শুনে শ্রাবণ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর তার মা অর্জুনকেও বকাঝকা করতে শুরু করে আর বলে, তুমিও ভালো নাও, তোমার ওয়াইফ নাক ডাকে বলে তুমি তাকে ছেড়ে দিতে যাচ্ছ? তোমার কাছে কি বিয়েটা ছেলে খেলা বলে মনে হয়? সেটা শুনে অর্জুনেরও মন খারাপ হয়ে যায়। এদিকে হসপিটাল থেকে বাড়ি ফিরে শ্রাবণ কাঁদতে শুরু করে। কাঁদতে দেখে কল্পনা গিয়ে তাকে সামলায়। এরপর শ্রাবণ কল্পনার কাছে ক্ষমা চায়, কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল। তখন কল্পনাও তাকে ক্ষমা করে দেয়। এরই মাঝে অর্জুনকে তার উকিল ফোন করে জানায় যে 1 সপ্তাহের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যাবে। এটা শুনে অর্জুন ভীষণ কষ্ট পায়, কারণ এখন আর সে দীপুকে ডিভোর্স দিতে চাচ্ছিল না, কিন্তু তার কিছু করারও ছিল না। 1 সপ্তাহ পর তাদের দুজন কোর্টে উপস্থিত হয়। তখন জজ দীপুকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাও? তখন দীপু তার কাছে কিছু সময় চায়। অর্জুন আর দীপু বাইরে বেরিয়ে এই ব্যাপারে ডিসকাস করে। দীপু বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বুঝবে, তাই আমি তোমাকে বিয়ের আগে কিছু জানাইনি। তা না হলে আমি আমার মায়ের কথা শুনতাম না, তোমাকে সব জানিয়ে দিতাম। তখন অর্জুন তার কাছে ক্ষমা চায় আর তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। সেটা জেনে তাদের দুজনের পরিবারও খুব খুশি হয়। পর বেশ কয়েক বছর পার হয়ে যায়। তখন আমরা দেখতে পাই অর্জুন আর দীপুর একটা ফুটফুটে ছেলে হয়েছে, আর তাকে নিয়ে তারা দুজন খুব সুখে শান্তিতে আছে। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়ে আজকের গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্প থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে দুটো মানুষের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং ভালোবাসা থাকে, তাহলে তারা যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারে। এই একটা কারণেই আজকের গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।